দুপুরের দিকে ক্যান্টিনে তেমন মানুষ থাকে না। ধীরে ধীরে সব কটা টেবিল শূন্য হয়ে যায়। এখন দুপুর। ক্যান্টিনের ঠিক মাঝে একটা কুকুর বসে গা চাটছে। দুটো শালিক ক্যান্টিনের ভেতরে উঠছে, খাবারের টুকরো ঠোঁট দিয়ে হেঁটে হেঁটে তুলছে। জানালার পাশের একটা টেবিলে গিয়ে আমি বসলাম। ক্যান্টিনের চা অতটা ভালো হয় না, নয়তো 1 কাপ চা নিয়ে বসা যেত। একা সময়ে সবচেয়ে প্রিয় সঙ্গী চা কিংবা সিগারেট, আর প্রিয়তমা হলো বই। যদিও আমার ব্যাগে এখন পড়বার মতো কোনো বই নেই। ক্যান্টিনের সিঙাড়া অতটা মন্দ না। 1 প্লেট সিঙাড়া নিয়ে জানালার পাশের টেবিলে বসলাম। এই জানালা দিয়ে তাকালেই বাহিরের একটা মাঠ। কিছুক্ষণের জন্যে ভিনসেন্টের আত্মা ভর করেছে আমার উপর। যদিও আমি কোনো চিত্রশিল্পী নই, মরিচা ধরা জানালার গ্রিলের বাহিরের মাঠ মুহূর্তে মনে হলো একটা নক্ষত্রের আকাশ হয়ে গেছে, যেখানে ভিনসেন্ট হেঁটে যাচ্ছে। আমার ভাবনার জগৎ ভেঙে যায় রিনরিনে গলার একটা আওয়াজে। এখানে কি বসতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আমার মুখোমুখি হলুদ শাড়ি পরা মেয়েটা বসলো, যার চুল বৃষ্টিতে ভিজে আছে। আমি বাহিরে তাকিয়ে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটার চুল ভিজে আছে, টেবিলে বসেই খোপা খুলে দিল। বৈদ্যুতিক ফ্যানের বাতাসে চুল উঠছে, সেই চুল মুখের উপর এসে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। মেয়েটা বলল, গান শুনবেন? অপরিচিত অচেনা একটা মেয়ে যে কিনা এই বৃষ্টি দুপুরে গান শোনাতে যাচ্ছে, এসব দেখে কিঞ্চিত অবাক হলাম। মেয়েটা বলল, দেখেন, আপনি হয়তো আমাকে চিনছেন না, তবে আমি আপনাকে চিনি। আপনার লেখা আমি নিয়মিত পড়ি। তবে কি আমার পাঠক? গান শোনা যেতে পারে, বললাম আমি। মেয়েটা একটা রবীন্দ্রসঙ্গীত তার গলায় সুর দিল। বাহিরে বৃষ্টি আর এই শূন্য ক্যান্টিন। হলুদ শাড়ি পরা মেয়েটা যে চায়ে চুমুক দিচ্ছে আর গানে সুর তুলছে। পৃথিবীতে এর চেয়ে সুন্দরতম দৃশ্য আমি হয়তো কখনো দেখিনি। এই দৃশ্য যদি ভিনসেন্ট তার ক্যানভাসে আঁকতেন, তবে পৃথিবী বিখ্যাত কোনো ছবি হয়ে যেতেই পারত। মেয়েটা এমন আষাঢ়ের সারাদিন রোদের পরে বিকালের মতো, যে বিকালে আকাশ সবটুকু সৌন্দর্য নিয়ে দেখা দেয়। মেয়েটা গান শেষ হলে বলল, আমার নাম মিরুকা। আপনি ভাবতে পারেন মিরুকা কারো নাম হয় নাকি? তবে আমি বলবো, হ্যাঁ হয়। আমার মায়ের নাম এবং বাবার নামের সাথে মিল রেখে আমার নাম রাখা হয় মিরুকা। যদিও নামে কী বা আসে যায়। আমার নাম যদি গোলাপ গাছ হতো, কী বা হতো? আমি তো মানুষই থাকতাম, তাই না? আমি বুঝলাম মেয়েটার অতিরিক্ত কথা বলবার অভ্যেস, কিংবা মেয়েটা এমন যে একবার কথা বলা শুরু করলে আর থামতে চায় না। যদিও সে চুপচাপ স্বভাবে, তবে শুরুটা করবার মতো কথা সে খুঁজে পেলে আর থামে না। মিরুকা বলল, আপনি কোথায় থাকেন? আমি বললাম, হলে, বি ব্লক। মিরুকা বৃষ্টি থামলেই চলে যায়। আমি নিজ থেকে বললাম, আপনার গানের গলা সুন্দর। মিরুকা বলল, এটা আমার মায়ের থেকে পাওয়া। মায়ের গানের গলা আরও বেশি সুন্দর। মজার বিষয় কি জানেন? আমি বললাম, কি? আমার মায়ের গান শুনেই বাবা প্রেমে পড়ে, তারপর সেই প্রেম থেকে সংসার। এখন দীর্ঘ 25 বছর তারা একসাথে আছে। আমি নিজেকে এখন মিরুকার বাবার জায়গায় দেখছি। এই বৃষ্টির দুপুরে শূন্য ক্যান্টিনে মিরুকার গান আমার বুকের ভেতরে চাপিয়ে রাখা প্রেমের অনুভূতিতে জল ঢেলে দিল। এখন সেই প্রেমের বীজ পাঁজর ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। মিরুকা, আপনি কি আবার গান শোনাবেন? আমি বলেই ফেললাম, কারণ সময় অল্প। মিরুকা চলে গেলে আমাদের কখনো দেখা হবে কিনা সেসবের কোনো নিশ্চয়তা নেই। মিরুকা বলল, 2 দিন পরে আবার দুপুরে শূন্য ক্যান্টিনে। ঠিক 2 দিন পরে দুপুরে ক্যান্টিনে বসে আছি। ধীরে ধীরে ক্যান্টিন খালি হয়ে গেল, যেন সারাদিন পরে এখন ক্যান্টিন জিরিয়ে নেবে। সকাল থেকে এখানে ছিল হইচই, শত কথা, গিটারের সুর, উচ্চস্বরে গান। এখন নীরব হয়ে আছে সব কিছু। নীরবতা আঁকড়ে ধরে আছে। একটা টেবিলে 2 জন বসে আছেন, বাকি সব টেবিল শূন্য। ক্যান্টিনের লোকটা সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমি অপেক্ষা করছি মিরুকা কখন আসবে। দুপুর গড়িয়ে যায়, মিরুকা আসে না। পরপর 2 দিন অপেক্ষা করি, দুপুরে মিরুকা আসেনি। তৃতীয় দিন সব আশা নিয়ে আবার বসলাম দুপুরে ক্যান্টিনে। মিরুকা আসবে না, এই সত্যি কিছুতেই আমি মেনে নিতে পারছিলাম না। যেমন তৃষ্ণার্ত মানুষ মরুভূমির বুকে জল খুঁজে, তেমনিই অপেক্ষা ছিল আমার বুকের পাঁজরে। মিরুকা আমাকে আশাহত করল না। মিরুকাকে দেখে যেন আমার বুকের পাঁজরের সব পিপাসা মিটে গেছে। মিরুকা বলল, প্রথমেই দুঃখিত আমি। আসলে হুট করে আমার ছোট খালার বিয়ে ঠিক হলো। আমাকে চলে যেতে হয়েছে নড়াইল, তাই এতদিন আসতে পারিনি।
আমি মনে মনে ভাবলাম, আমার বুকের ভেতরে যেই অনুভূতি, মিরুকার বুকের ভেতরে কি সেই একই অনুভূতি? মিরুকা দেখছি যেন দীর্ঘ 1 যুগ পরে চেনা মানুষকে দেখছি। মিরুকা বলল, চা নিয়ে আসেন। আমি 2 কাপ রং চা নিয়ে আসলাম। যে রং চা আমার কখনো ভালো লাগেনি। ক্যান্টিনের সেই চায়ে চুমুক দিয়ে মনে হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট চায়ের কাপে চুমুক দিয়েছি। এসব কেবল মিরুকা আমার পাশে বসা বলেই। আমি ক্যাম্পাসে যে জায়গায় বসলে মশার কামড়ে উঠে যেতে হতো, সেই জায়গায় দেখতাম কাপলরা বসে দিব্যি কথা বলছে। এসব কেবল বুঝি ভালোবাসার টানেই সম্ভব। তারপর অনেকগুলো দুপুর চলে গেল শূন্য ক্যান্টিনের দুপুর মিরুকার গানের সাথে। আমার মুখোমুখি বসা এই মেয়েটা, আমি তাকে কি করে বলে সম্বোধন করব জানি না। কি নাম এই সম্পর্কের? 2 কাপ চা, কখনো সিঙাড়া এবং গান, আর সেই মেয়েটা যত্ন করে মায়ের শাড়ি পরে আসে দুপুরে। মিরুকা দুপুরে আসলো না। বেশ কয়েকবার ফোন দিলাম, রিং হওয়ার পরে কেউ ফোন তুলল না। সন্ধ্যায় একটা অচেনা নাম্বার থেকে কল আসে, মিরুকার মায়ের কল। জানতে পারি মিরুকা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি হাসপাতালে চলে যাই। জানতে পারি মিরুকা কয়েক মাস যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। মিরুকার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। সেই ছেলেটা দেশের বাইরে গিয়ে বিয়ে করে নেয় অন্য আর একটা মেয়েকে। মিরুকা সেই থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। আমার কখনো মিরুকাকে অসুখী মনে হয়নি। মিরুকার বুকের ভেতরে যে চাপিয়ে রাখা দুঃখ ছিল, আমি বুঝতে পারিনি। আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটা আমার সামনে বসা। কিন্তু আমি জানলাম, যাকে পৃথিবীর সবচেয়ে সুখী জেনে এসেছি, সে অতটা দুঃখী যে দুঃখ নিয়ে পৃথিবী থেকে চলে গেল। মিরুকার লাশ নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম। মিরুকার নিজেদের বাড়ি চট্টগ্রাম। বরিশালে মিরুকার বাবা ফুড অফিসার হিসেবে ছিলেন। শেষবারে মিরুকাকে দেখি। মিরুকার মুখটা অতটা বিষণ্ণ মনে হচ্ছে না, শুধু কপালের দিকে একটা দাগ, ঠোঁট গাঢ় নীলচে হয়ে আছে। মিরুকাকে নিয়ে যায়। আমি তাকিয়ে থাকি একটা অ্যাম্বুলেন্সের দিকে। একসময় অদৃশ্য হয়ে যায়। হাসপাতাল থেকে হেঁটেই বাসায় ফিরি। বৃষ্টি শুরু হয় কিছু দূর যেতেই। ভিজতে ভিজতে হলে ফিরি। মিরুকার একটা গান আমার কাছে রেকর্ড করা ছিল। এখন দুপুরে যখন ক্যান্টিন শূন্য হয়ে যায়, জানালার পাশের টেবিলে কানে একটা হেডফোন দিয়ে মিরুকার সেই রেকর্ড করা গানটা চালিয়ে দিই। কখনো কখনো মনে হয় মিরুকা মুখোমুখি বসে আছে, কিংবা মনে হয় মিরুকা আসবে। আমি জানি মিরুকা কখনো আসবে না, তবু দুপুর হলেই একটা শূন্য ক্যান্টিন আমাকে জানালার পাশের টেবিলে টেনে নিয়ে আসে।